মৃত্যু আমাদের জীবনের এক চরম সত্য। আমরা কেউই এই সত্যকে অস্বীকার করতে পারবো না। কিন্তু আমরা সবাই চাই মৃত্যুকে ধোঁকা দিতে। কিন্তু চাইলেই কি তা সম্ভব? বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি ইন্দোনেশিয়ান হরর সিনেমা নিয়ে, যেটি একটি বাস্তব কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে, আর যার নাম আকু তাহু কাপান কামু মাতি। আর এর অর্থ হলো, আমি জানি কখন তুমি মারা যাবে। হ্যাঁ বন্ধুরা, গল্পটি এরকমই। একটি মেয়ে যে কারো মৃত্যুর আগে জেনে যায় সে কখন, কোথায়, কিভাবে মারা যাবে। আর এই নিয়ে এই কাহিনীটি। চলো তাহলে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেগপ্প উইথ সজীব শিকদার। গল্পের শুরুতে আমরা সুরিন নামের একজন মেয়েকে দেখতে পাই, যে বিদ্যুৎপৃষ্ট হয়ে হসপিটালে এসে ভর্তি হয়েছে। আর ডাক্তাররা তার ট্রিটমেন্ট করছে, কিন্তু হঠাৎই সে মারা যায়। আর এই খবরটা পাওয়ার পর তার বান্ধবী ফ্লো খুবই কষ্ট পায় এবং তাদের ছবি দেখে কান্নাকাটি করতে থাকে। ফ্লো শুধু সুরিনের বান্ধবী ছিল না, তাদের 4 জনের একটা বান্ধবী গ্রুপ ছিল, যারা একসাথে হোস্টেলে থাকতো, খাওয়া দাওয়া চলাফেরা সব একসাথেই করতো। তারা একসাথে বোনের মতো থাকতো। কিন্তু হোস্টেলের বাইরে কান্নাকাটি করার সময় ফ্লু খেয়াল করে সেখানে সুরিনের ভূত দাঁড়িয়ে আছে। আর সেটা দেখে তো সে ভয় পেয়ে ভিতরে চলে আসে। আর সে এসে তার বাকি 2 বান্ধবী মিন এবং মীরাকে সমস্ত কিছু খুলে বলে। তারা যখন এরকম কথাবার্তা বলছিল, তখনই আমরা দেখি সরিন তাদের দরজা দিয়ে ভিতরে এসে পড়েছে। আর তখন সরিন তাদেরকে বলে, আমি কোনো ভূত নই, বিশ্বাস না হলে তোমরা আমাকে ছুঁয়ে দেখো। আর তখন তো তারা 3 বান্ধবী সাহস করে এসে সরিনকে ছোঁয়। আর ছোঁয়ার পর তারা বুঝতে পারে সে আসলে জীবিত, মানে সে বেঁচে আছে, সে কোনো ভূত নয়। আর সরিন তখন তার 3 বান্ধবীকে সমস্ত ঘটনাটি খুলে বলে। সে বলে সে যখন কোমায় ছিল, তখন ডাক্তাররা মনে করেছিল সে মারা গেছে। কিন্তু যখন তাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছিল, তখন তো সে কোমা থেকে জেগে ওঠে। আর যা দেখে সেখানকার লোকজন ভয়ে পালিয়ে যায়। আসলে মেডিকেল সায়েন্সে এরকম নতুন কিছু নয়। অনেক সময় কারো হার্ট বন্ধ হয়ে আবার কিছুক্ষণ পরে হার্ট চলা শুরু করে দেয়। তখন ডাক্তাররা মনে করে সে মারা গেছে, আসলে সে তো কোনো মারা যায় না। আর এরকম অতীতে অনেকবার অনেক কেসে হয়েছে। আর সেটা তার ক্ষেত্রেও হয়েছে। তার হার্ট কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেছিল এবং পরে তা আবার রিস্টার্ট হয়। আর তখন সে জীবিত হয়ে যায়। তবে যাই হোক, সরিনের এসব কথা শুনে তার বান্ধবীরা তো খুবই খুশি হয়, কারণ তাদের বান্ধবী এখনো বেঁচে আছে। তখন তারা 4 জনে মিলে একসাথে সারা জীবন থাকার প্রতিজ্ঞা করে। পরের দিন তো তারা 4 জনে মিলে স্কুলে যায় এবং স্কুলে সবাই এখন জেনে গেছে সরিন মারা গিয়েও আবার বেঁচে ফিরে এসেছে। আর তখন আমরা দেখি স্কুলের একটি ছেলে, যে কিনা পুরো স্কুলের মধ্যে প্লে বয়, মানে সবাই এই ছেলেটাকে চায়। ছেলেটিতে নিজে থেকেই সরিনের সাথে দেখা করতে আসে। আর তখন আমরা বুঝতে পারি সরিন তো আগে থেকেই সে ছেলেটার উপর ফিদা হয়ে আছে, মানে সে তাকে অনেক আগে থেকে পছন্দ করে। আর তখনই আমরা দেখি দূর থেকে একটি মেয়ে তাদের দিকে আর চোখে তাকিয়ে আছে, যার নাম দেনিসা। আর সে ব্রাহ্মাকে খুব পছন্দ করত, এমনকি সে ব্রাহ্মার এক্স গার্লফ্রেন্ডও ছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই সুরিং ওয়াশরুমে গিয়েছে এবং সেখানে সে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। আর ওই মেয়েটি তার ক্লাসমেট এনি ছিল। আর ওই মেয়েটি যাওয়ার পরই সে টয়লেটের ভিতর একটি ভূতকে দেখতে পায়। আর যেটা দেখে সে তো খুবই ভয় পায়। পরবর্তী সিনে আমরা দেখি সমস্ত ছাত্রছাত্রী একত্র হয়ে পিটি করছে, আর তখনই এনি বিল্ডিং এর উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে ফেলে। আর যেটা দেখে সমস্ত ছাত্রছাত্রী তো পুরোই হতবাক। কিছুক্ষণ পর আমরা দেখি সুরিন এবং তার 3 বান্ধবী একত্র বসে সেই বিষয়ে আলোচনা করছে। আর তখন সুরিন বলে, আমি এনিকে টয়লেটে কাঁদতে দেখেছি এবং আমি সেখানে একটি ভূতও দেখেছি। সুরিন তো তখন এই বিষয়টা নিয়ে খুবই চিন্তা করতে থাকে। আর তখনই তার সামনে দেনিসা এসে উপস্থিত হয়। দেনিসা সুরিনকে বলে, তুমি ব্রাহ্মার কাছ থেকে দূরে থাকো, আমি তাকে ভালোবাসি। দেনিসা সেখান থেকে যাওয়ার পরই সেখানে ব্রাহ্মা এসে উপস্থিত হয় এবং সে সুরিনকে বলে, তুমি কি আমার সাথে ছবি দেখতে যেতে চাও? কিন্তু সুরিন তখন কি কারণে যেন তাকে মানা করে দেয়। ব্রাহ্মা তখন বলে, আমি একটি নতুন জীবন পেয়েছি, তাই আমি সবার সাথে সেলিব্রেশন করতে চাই। সুরিন তো তখন আবারও তাকে না করে দেয়, কারণ দেনিসা। আর তাদের এই কথা সুরিনের বান্ধবীরা পিছন থেকে শুনছিল। পরে তো তারা 3 বান্ধবী এসে সুরিনকে সাহস যোগায়, তুমি ব্রাহ্মার সাথে যাও, সমস্যা নেই। আর যদি দেনিসা কিছু করে তাহলে তো আমরা আছি। পরবর্তী সিনে আমরা রাতে ফ্লুকে হোস্টেল থেকে বাইরে আসতে দেখি এবং সে যখন বাইরে আসে, তখনই তার সামনে ভূতের মতো একটি লোক এসে দাঁড়িয়ে যায়। আর সেটা দেখে তো সে খুবই ভয় পায়। আর এই মেয়েটি আসলে কেউ নয়, এই মেয়েটি হচ্ছে এই হোস্টেলের কেয়ারটেকার। সে আসলে তার মুখে ফেসিয়াল লাগিয়েছে। আর যেটা দেখেই তো ফ্লু খুবই ভয় পায়। যাই হোক, এরপরে আমরা সুরিনকে দেখতে পাই, যে তার রুমে বসে পড়ালেখা করছিল। আর তখনই সে একটি আওয়াজ শুনতে পায়। আর সে ধীরে ধীরে সে আওয়াজের দিকে যেতে থাকে। তখনই সে দেখে একটি বল খাটের নিচে থেকে বাইরে বেরিয়ে এসেছে। আর সেই বলটি কেউ একজন হাত দিয়ে আবার খাটের নিচে নিয়ে গেছে।
কিন্তু সে খাটের নিচে চেক করে দেখে সেখানে কিচ্ছু নেই। তখন তো সরিন জানালা দিয়ে কিসের জন্য একটা আওয়াজ শুনতে পায়। আর তখনই সে একটি বাচ্চা আত্মা দেখতে পায়। আর যেটা দেখে তো সে খুবই ভয় পায়। আর তখনই তো সে ভয় পেয়ে তার বান্ধবীদেরকে ডাকতে শুরু করে। আর সবাই তখন ঘুম থেকে উঠে চেক করার জন্য ঘরের বাইরে বের হয়। সরিন এবং তার বান্ধবীরা তো সে আত্মাটিকে পিছু করে। কিন্তু এখানে শুধু সরিনই সেই আত্মাটিকে দেখতে পাচ্ছিল, তার বান্ধবীরা দেখতে পাচ্ছিল না। এরপর তারা দেখে সেই আত্মাটি যেতে যেতে তাদের হোস্টেলের দারোয়ানের কাছে এসে দাঁড়িয়ে আছে। সেদিনের মতো তো রাতটা কেটে যায়। পরের দিন সকালে আমরা দেখি একটি মেয়ে সকলের কাছ থেকে চাঁদা তুলছে। আর তখন সরিন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিসের চাঁদা। আর তখন মেয়েটি বলে, আমাদের হোস্টেলের দারোয়ান গতকাল হার্ট অ্যাটাক করে মারা গেছে, তার জন্য এই চাঁদা তুলছি। তখন তো সরিন এবং তার বান্ধবীরা সবাই একত্র হয়ে সে দারোয়ানের বাড়িতে যায় তার শেষকৃত্যে অংশগ্রহণ করার জন্য। কিন্তু আশ্চর্য, সেখানে সে সেই দারোয়ানের সাথে সেই ভূত বাচ্চাটিকেও দেখতে পায়, আর যে কিনা প্রায় 1 বছর আগে মারা গেছে। আর সে তো তখন 100% বুঝতে পারে সে কাল রাতে যে ভূতকে দেখেছে সেটা আর কেউ নয়, সেটা সেই দারোয়ানের ছেলেই ছিল। কিন্তু তার সাথে এরকমটা কেন হচ্ছে সে এর উত্তর চায়। এরপরে সে স্কুলে গিয়ে তার বান্ধবীদেরকে এই সমস্ত ঘটনাটা খুলে বলে। তারা সবাই তো তখন একটা কথা খুব ভালোভাবেই বুঝতে পারে, সরিন শুধু সেই আত্মাদেরকে দেখতে পায় যে আত্মাদের পরিবার থেকে কেউ মারা গেছে। আর একটা লোককথা আমরা সবাই জানি, যদি পরিবারের কেউ অপ্রাপ্তবয়স্ক মারা যায় তাহলে সে তার প্রিয়জনকে তার সাথে নেওয়ার জন্য আবার দুনিয়াতে আসে। বোধ হয়ে সে তাকে মেরে তার সাথে নিয়ে যায়। আর এরকমটাই সরিনের সাথে হচ্ছিল। কিন্তু সরিনের এসব কথায় তার বান্ধবীরা তাকে বিশ্বাস করতে চাইছিল না। আসলে মূল কথা হলো এটাই, কেউ মারা যাওয়ার আগে সরিন তার আশেপাশে কোনো আত্মাকে দেখতে পায়। যাই হোক, পরের সিনে আমরা দেখি তারা সবাই মিলে ক্লাস করছে। আর মিস ফিওনা নামের একজন টিচার তাদের ক্লাস নিচ্ছে। আর তখনই সরিন একটি বাচ্চার আত্মা দেখতে পায়। আর সেই কথাটা তার বান্ধবী ফ্লোকে জানায়। আর ফ্লো তো তখন ভয় পায়। কিন্তু এসবের মধ্যে টিচার ফ্লোকে সরিনের সাথে কথা বলতে দেখে ফেলে। আর তাই সে ফ্লোকে ক্লাস থেকে বের করে দেয়। আর তখনই আমরা দেখি স্কুলের একটি মেয়ে সমস্ত ছাত্রছাত্রীদেরকে তার জন্মদিনের জন্য ইনভাইট করছিল। আর সেখানে সে ব্রাহ্মাকেও ইনভাইট করে। আর তখনই ব্রাহ্মার কাছে দেনিসা নামের মেয়েটি আসে। আর দেনিসা বলে, চলো আমরা জন্মদিনে একসাথে পার্টনার হয়ে যাই। কিন্তু ব্রাহ্মা তো তার কথায় রাজি হয় না। আসলে দেনিসা ব্রাহ্মার সাথে আবারও তার সম্পর্কটা ঠিক করতে চাইছিল, কিন্তু ব্রাহ্মা তা চাইছিল না। আর তখনই আমরা সরিন এবং তার বান্ধবীদেরকে দেখি বসে গল্প করতে। আর সেখানে সরিন ক্লাসরুমের সেই ভূত সম্পর্কে কথা বলছিল। আর তখনই দেখি সরিন বলছে, আমি যখনই কোনো ভূতকে দেখি তখনই কেউ না কেউ মারা যায়, হয়তো এবারও মারা যাবে। আর এরকম কথা বলতে বলতেই সেখানে ব্রাহ্মা এসে উপস্থিত হয়। আর ব্রাহ্মা সরিনকে বলে, আমি জন্মদিনে তোমাকে আমার পার্টনার হিসেবে নিয়ে যেতে চাই, তুমি আমার সাথে যাবে? আর সরিন তো তখন 7-5 না ভেবে তাকে হা বলে দেয়। কিন্তু সে এটাও বলে সে তার বান্ধবীদের ছাড়া কোথাও যাবে না। আর তখন তো ব্রাহ্মা খুশিতে হা বলে দেয়, কারণ সরিন তার সাথে যাবে এটাই বড় কথা। পরবর্তীতে সিন চলে যায় রাতে। সেখানে আমরা দেখি ব্রাহ্মা তার ফ্রেন্ডদের নিয়ে এসেছে সরিন এবং তার বান্ধবীদেরকে রাইড দেওয়ার জন্য। তারপর তো তারা সবাই মিলে সে পার্টির উদ্দেশ্যে রওনা দেয়। এবং পার্টিতে আসার সময় সরিন এবং ব্রাহ্মার কিছুটা ক্যাচ আপ হয়ে যায়। পার্টিতে আসার কিছুক্ষণ পর ব্রাহ্মা সরিনকে একটি গিফটও দেয়, আর যেটা দেনিসা দেখে ফেলে। গিফটটি দেওয়ার পর ব্রাহ্মা তার বাইকটি পার্ক করতে যায়। আর তখনই সরিন দেখতে পারে ব্রাহ্মার বাইকের পিছনে একটি ভূত বসে আছে। আর যেটা দেখে সরিন তো বুঝতে পারে ব্রাহ্মার বিপদ সামনে। সরিন তো তখন সাথে সাথে দৌড় দিয়ে তার বান্ধবীদের কাছে যায় এবং তার বান্ধবীদেরকে সমস্ত ঘটনাটি খুলে বলে। কিন্তু তার বান্ধবীরা তো তার কথায় কোনো পাত্তা না দিয়ে সেখানে পার্টি করা শুরু করে দেয়। আর তখনই সেখানে দেনিসা এসে উপস্থিত হয়। আর দেনিসা এসে তাকে বলে, তোমার সাথে কথা আছে, একটু আড়ালে চলো। এরপর দেনিসা সরিনকে আড়ালে নিয়ে তাকে বলে, তুমি ব্রাহ্মাকে ছেড়ে দিচ্ছ না কেন? এইসব কথা বলতে বলতে সে সরিনের কাছে ব্রাহ্মার দেওয়া সেই গিফটটি ফেরত চায়। স্যাচরামের একটা লিমিট থাকা প্রয়োজন, কিন্তু সরিন তো সেই গিফট কিছুতেই তাকে দেবে না। আর তখন এই সিন চলে যায় ব্রাহ্মার কাছে। সেখানে আমরা দেখি ব্রাহ্মা তার ফ্রেন্ডদের সাথে একটি বাইক রাইড শুরু করতে যাচ্ছে। আর সে এসে সরিনকে সে বিষয়ে বলে, কিন্তু সরিন তো তাকে কোনোভাবেই সেখানে যেতে দেবে না, কারণ সে তখনও সেই ভূতটিকে তার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখছিল। কিন্তু ব্রাহ্মা তো তা কিছু জানে না, তাই সে বলে, সমস্যা নেই, আমি কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো, আমার কিচ্ছু হবে না। সরিন তো তখন তাকে আটকানোর জন্য আবারও তার পিছনে দৌড় দেয়। আর তখন দেখি দেনিসা এসে আবারও তার পথ আটকিয়ে দাঁড়ায়। দেনিসা তাকে বলে, তুমি ওর কাছ থেকে দূরে থাকো।
কিন্তু সুরিন বলে, আমাদের এখন ঝগড়া করার সময় নেই, আমাকে যেতে হবে, কারণ ব্রাহ্মার জীবনের হুমকি আছে। কিন্তু সে যেতে যেতে ব্রাহ্মা সেখান থেকে চলে যায়, যেটা থেকে সে তো খুবই ঘাবড়ে যায় এবং সে সাথে সাথে একটি ট্যাক্সি নিয়ে তার পিছু করা শুরু করে দেয়। আর তখন তো তার বান্ধবীরা বাধ্য হয়ে তার সাথে সেখান থেকে চলে যায়। কিন্তু তারা যতক্ষণে সেখানে গিয়ে পৌঁছায় ততক্ষণে তো বাইক রেস শুরু হয়ে গেছে। তাই তারা ফিনিশ লাইনের কাছে গিয়ে অপেক্ষা করতে থাকে কখন ব্রাহ্মা আসবে। আর এরকম এক সময় প্লুতো তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার সুরিন, তোর কি হয়েছে, তুই এরকম করছিস কেন? আর তখন সুরিন তাকে বলে, কারণ আমি ব্রাহ্মার সাথে একটি আত্মাকে দেখেছি, আর আমি নিশ্চিত ব্রাহ্মার এখন জীবনের হুমকি আছে। কারণ এর আগে আমি যতবার কোনো আত্মাকে কারোর সাথে দেখেছি ততবারই সেই আত্মা তাকে তার সাথে নিয়ে গেছে। আর আমার বিশ্বাস এবার ব্রাহ্মাকেও সেই আত্মাটি তার সাথে নিয়ে যাবে। কিন্তু সুরিনের বান্ধবীরা তাকে বোঝানোর চেষ্টা করে, দেখো, কার মৃত্যু কখন হবে কেউ বলতে পারে না, এসব তোমার মনের ভুল। আর এসবের মধ্যে দেখা যায় ব্রাহ্মা তার বাইক নিয়ে ফিরে এসেছে, সে সুস্থ আছে। আর তখন তো সুরিন সবার কাছে মিথ্যা প্রমাণিত হয়, আর যার কারণে তার বন্ধুরা তার উপর খুবই রাগ করে। ব্রাহ্মা এরপর সুরিনের সাথে কথা বলার জন্য রাস্তা পার হতে যাবে, আর ঠিক তখনই দেখা যায় একটি গাড়ি এসে তাকে অ্যাক্সিডেন্ট করে দেয়, আর যার ফলে সেখানে ব্রাহ্মা মারা যায়। আর তখন তো সুরিনের বান্ধবীরা সুরিনের দিকে এক ভয়ার্থ দৃষ্টিতে তাকায়। সুরিন যাকে ভালোবাসতো তার চোখের সামনে কেউ তাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেছে। এটা দেখে সুরিন তো খুবই মর্মাহত হয়। যাই হোক, পরে দেখি সুরিন তার ঘরে গিয়ে একটি পুতুল দেখছে, আর যেই পুতুলটি ব্রহ্মা তাকে গিফট করেছিল। সুরিন তো পুতুল হাতে নিয়ে প্রচন্ড কান্না করছিল। পরে আমরা রাতে দেখি তারা চার বান্ধবী মিলে কথা বলছে, আর সেখানে তারা বলছে সুরিন তখনও কোনো ভূতকে দেখতে পায় যখন কেউ মারা যাবে, আর ওই ভূতটি সেই পরিবারের কেউ একজন, মানে ভূতটি তার পরিবারের কারো কাছে আসে এবং তাকে তার সাথে নিয়ে যায়। কিন্তু ফ্লু তখন বলে, কিন্তু ক্লাসরুমে ওই ছোট ভূতটি দেখার পর এখন পর্যন্ত কারো মৃত্যু হলো না কেন? আর তখন তাদের বান্ধবী মিন বলে, মনে হয় ওই ভূতটি এখন পর্যন্ত তার পরিবারকে পায়নি। এরকম কথার মাঝে হঠাৎ ফ্লোর ফোনে ফোন এসে পড়ে, আর ফ্লো তখন ফোনটি নিয়ে অন্য একটি রুমে চলে যায়, যেখানে আমরা জানতে পারি ফ্লোর 10 বছর একটি বোন মারা গিয়েছিল। আর তখন তো ফ্লো মনে মনে চিন্তা করে, সেই বাচ্চা ভূতটি তো তার বোনই নয়। এরকম চিন্তার মধ্যে সে একটি বাচ্চা ভূতকে দেখতে পায়। কিন্তু আশ্চর্যের বিষয়, এখানে ফ্লো কিভাবে ভূত দেখতে পারে? ভূত তো সুরিন দেখতে পারে, তাই না? আর তাই সে দূর পেয়ে তার বান্ধবীদের কাছে এসে বলে, আমি ভূত দেখেছি। তখন তো সবাই অবাক হয়ে তার সাথে রওনা দেয়। আর তখন তারা গিয়ে বুঝতে পারে এটা কোনো ভূত নয়, এটা একটা সাধারণ মেয়ে ছিল, যে খেলার ছেলে ভূত সাথে সবাইকে ভয় দেখাচ্ছিল। এইসব কিছুর পর তারা যখন রুমে আসে, তখন দেখে তাদের রুমে সমস্ত কিছু উলটপালট হয়ে আছে। আর এসব আর কেউ নয়, দেনিসা করেছিল। আর তখনই দেনিসা সেখানে এসে সুরিনকে কিছু আজে বাজে কথা বলে সেখান থেকে চলে যায়। দেনিসা সেখান থেকে যাওয়ার পর সুরিন তো নিজেকে খুব দোষ দিচ্ছিল এবং কান্না করছিল। সে ভাবছিল এই সব কিছু তার জন্যই হচ্ছে। সুরিন তখন তার বান্ধবীদেরকে কাঁদতে কাঁদতে বলে, আমি চাই না কে কখন কোথায় কিভাবে মারা যাক, এসব আমি জানি, আমি আর এসব জানতে চাই না। আর তখন তার বান্ধবীরা তাকে সান্ত্বনা দেয়, বলে তোর এতে কোনো দোষ নেই। পরে যখন সুরি রাতে তার ঘরে একা একা বসেছিল, তখন সে একটি ভূত দেখতে পায়। আর সে তো তখন ভয় পেয়ে ভূত দেখে দৌড় দেয়, কিন্তু ভূত তো তার পিছনে দৌড় দেয়। আর তখনই দেখা যায় তার ঘুম ভেঙে গেছে, আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। পরের দিন যখন সুরিন আবার স্কুলে যায়, তখন সে লাইব্রেরিতে গিয়ে আবারও সে মেয়ে ভূতটিকে দেখতে পায়। আর যেটা দেখে সে তো সরাসরি তার বান্ধবীদের গিয়ে সমস্ত কিছু বলে। আর তখনই সে সেই বাচ্চা ভূতটিকে তার ক্লাসরুমের বাইরে দেখতে পায়, যেটা দেখে সুরিন তার পিছু করে। আর তখন তো সুরিনের বান্ধবীরাও সুরিনের পিছু নেয়। আর তারা চলতে চলতে একটি বন্ধ ক্লাসরুমের মধ্যে এসে উপস্থিত হয়। আর তারা সেখানে যাওয়ার পর দেখে সেই বাচ্চা মেয়েটি একটি দেয়ালের মধ্যে আটকে আছে, মনে হয় কেউ যেন তাকে পেরেক মেরে সেখানে গেঁথে রেখেছে। আর এটা দেখে তো সুরিন খুবই ভয় পায় এবং সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যায়, এবং তার সাথে তার বান্ধবীরাও সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর রাতে সুরিন, মিন এবং মীরা এই তিনজনে ডিসকাস করে বুঝতে পারে এই বাচ্চা ভূতটি আর কেউ নয়, এই বাচ্চা ভূতটি আসলে তাদের বান্ধবী ফ্লোরেরই ছোট বোন। তখন তারা তিনজন মিলে ডিসাইড করে তারা প্রোকে কিছু জানাবে না, কারণ প্রো যদি জানতে পারে তাহলে সে মানসিকভাবে ভেঙে পড়বে। তাদের এরকম কথাবার্তার মধ্যে সেখানে প্রো এসে উপস্থিত হয়। আর তখন তো তারা কথাগুলোকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যায়। পরের দিন যখন তারা ক্লাসরুমে ক্লাস করছিল, তখন সুরিন দেখে সে বাচ্চা ভূতটি ফ্লোর পাশে বসে আছে। তখন তো সুরিন মিন এবং মীরাকে মেসেজের মাধ্যমে বলে সেই ভূতটি এখন ফ্লোর পাশে বসে আছে। আর এরকম বলতে বলতে সে বাচ্চা ভূতটি মীরার কাছে এসে বসে।
আর তখন তো সরিন আবারও মেসেজ করে বলে সে বাচ্চা কুত্তি এখন মীরার পাশে বসে আছে। আর এটা শুনে মীরা তো সেখানে ভয়ে চিল্লিয়ে ওঠে। আর তখন ফ্লো বলে, আমার মনে হয় তোমরা আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ, তোমরা এরকম করছো কেন? আর তখন তো সেই তিন বান্ধবী আবারও তাদের টপিক চেঞ্জ করে অন্য কথা বলতে থাকে, যাতে ফ্লো কিছু বুঝতে না পারে। এরপর তারা তিন বান্ধবী মিলে চিন্তা করে তারা যে কোনো মূল্যে তার বান্ধবীকে বাঁচাবে। তারা সবসময় তার বান্ধবীর আশেপাশে থাকবে, যাতে কোনো বিপদ না হয়। সাথে সাথে তারা তাদের রুম থেকে ওই সমস্ত জিনিস ফেলে দেয় যা দ্বারা ফ্লোর কোনো আঘাত পেতে পারে, যেমন চাকু, সুই, ব্লেড। তারা তিনজনই ফ্লোর আগে পিছে থাকতো, যাতে তার কোনো বিপদ না হয় এবং সবসময় তার খেয়াল রাখতো। পরে আমরা দেখি রাতে তারা তিন বান্ধবী মিলে কথা বলছে। আর তখন মীরা বলে, আমি একজন কবিরাজ সম্পর্কে জানি, যে নাকি মৃত্যুকে ধোঁকা দিতে পারে। তারা তিনজনে সেখানে যাবে এবং তারা তার বান্ধবীকে বাঁচাবে। কিন্তু সমস্যা হলো ফ্লো তাতে কিছু বুঝতে না পারে, আর তার জন্য তারা একটা বুদ্ধি করে। পরের দিন আমরা দেখি সুরিন এবং মীরা দুইজনে আগে স্কুল থেকে বের হয়। আর মিন তখন ফ্লোকে বলে, আমার লাইব্রেরিতে একটু দরকার আছে। এই বলে সে ফ্লোকে লাইব্রেরিতে নিয়ে আসে, যেখানে গিয়ে সে ফ্লোকে সেখানে রেখেই সেখান থেকে পালিয়ে সুরিন এবং মীরার সাথে গিয়ে দেখা করে, এবং তারা তিনজন মিলে ওই কবিরাজের কাছে যায়। আর তখন আমরা দেখি কবিরাজ বলছে, তোমরা মৃত্যুকে কখনো ফাঁকি দিতে পারবে না, মৃত্যু সবার জন্য নির্ধারিত, তা তোমাদের কাছে আসবেই। কবিরাজ বলে, মানুষ মৃত্যুর পর কখনো ফিরে আসে না। তুমি যাকে তার বোন মনে করছো সে আসলে তার বোন নয়, সে আসলে একটি জিন। আর দুষ্টু জিনেরা এরকমই করে, মৃত মানুষের রূপ ধরে এসে তার আপনজনদেরকে মেরে ফেলে। কবিরাজ বলে, আমি তো মৃত্যু আটকাতে পারবো না, তবে সেই দুষ্টু জিনকে তোমাদের কাছ থেকে দূরে রাখতে পারবো। নেও, এই পরা পানিটা নেও। পরের সিনে আমরা দেখি সুরিন্দর সেই পরা পানির বোতলটি নিয়ে এসেছে এবং সে একটি টেবিলের উপর সেটি রেখে দেয়। আর তখনই সেখানে ডেনিস এসে উপস্থিত হয় এবং সেই পানির বোতলটি হাতে নেয়। আর তখন সুরি এসে বলে, ওই পানির বোতলটি আমাকে দাও। কিন্তু ডেনিসা তাকে তা দেয় না। সুরিন্দর তখন কোনো রকম তার কাছ থেকে জবরদস্তি করে সেই বোতলটি নিয়ে নেয়। আর যখনই সে সেখান থেকে যেতে যাবে, তখনই দেখা যায় ডেনিসা তাকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। আর তখনই সেখানে সেই পরা পানির বোতলটি উপরে ভেঙে যায়। আর যার জন্য সরিনের তো খুব রাগ উঠে, আর সে গিয়ে ডেনিসাকে মারতে থাকে। কিন্তু সরিন তো সেখানে একা, আর ডেনিসার তো পুরো বাহিনী, তাই সে তাদের সাথে কুলিয়ে উঠছিল না। আর তখনই তাদের বাইরে অর্থাৎ কেয়ারটেকার যে সে সেই অবস্থা দেখে, কিন্তু সে তাদেরকে ছাড়াতে না পেরে সরিনের বান্ধবীদের গিয়ে বলে, তোমাদের বান্ধবীকে মারছে, তাড়াতাড়ি আসো। আর তখন তো সরিনের বান্ধবীরাও সেখানে মারামারি করতে চলে আসে। আর তখন তো তাদের কেয়ারটেকার সবাইকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এই মারামারির মাঝে দেখি সুরিনের মাথা ফেটে গেছে। আর তাই ফ্লো দৌড় দিয়ে গিয়ে তার জন্য ফার্স্ট এড আনতে যায়, কিন্তু ডেনিসা তাকে বাধা দেয়। তখন ডেনিসা ফ্লোকে বলে, তোমার বান্ধবী আমার ব্রাহ্মার জীবন নিয়েছে। আর তখন ফ্লো বলে, না, এরকমটা হয়নি, তার জন্য ব্রাহ্মা মরেনি, তার মৃত্যুর সময় হয়েছে তাই সে মরেছে। কিন্তু ডেনিসা তো পাগলাই, সে তো কোনো রকম তাকে ওষুধ নিতেই দিবে না। আর ফ্লো তো যখন কোনো রকম তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড় দেয়, আর দৌড় দেওয়ার সময় সে সিঁড়ি থেকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়। পরবর্তী সিনে আমরা দেখি ফ্লো হসপিটালে ভর্তি এবং সে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। আর তখনই ফ্লো তিন বান্ধবীকে বলে, আমি ধন্য তোমাদের মতো বান্ধবী পেয়ে। আসলে ফ্লো এই সমস্ত কিছু প্রথম থেকে জানতো যে সে মারা যাবে। ফ্লো বলে, মৃত্যু সবার গন্তব্য, কেউ এর পরিবর্তন করতে পারবে না, সবাইকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। এত মৃত্যু থেকে পলানো বন্ধ করো। দেখো আমি কত খুশি, কারণ তোমাদের মতো বন্ধু পেয়েছি। মৃত্যু হলেও আমার কোনো দুঃখ থাকবে না। ফ্লোর এসব কথা শুনে তারা তিনজন তো আবেগে সেখান থেকে বের হয়ে আসে, এবং সরিন তখন কোথায় যেন যেতে যায়। আর তখন বাকি দুই বান্ধবী বলে, কোথায় যাচ্ছিস? আর তখন সরিন বলে, আমার মতো আরেকটি মেয়ে আছে, যে অনেক দিন আগে একবার মরে গিয়ে আবার বেঁচে গিয়েছিল। আমি তার কাছে যাচ্ছি, যদি কোনো রকমের মৃত্যুকে ধোঁকা দেওয়া যায়। আর আমি তার ঠিকানা ইন্টারনেট থেকে জোগাড় করে ফেলেছি, তোরা থাক, আমি আসছি। সরিন তো তখন একাই সে মেয়েটি বাড়ি থেকে রওনা দেয়, এবং সে অনেক কষ্টে সেখানে যাওয়ার পর দেখে মেয়েটি এখন অন্ধ হয়ে গেছে। তখন সরিন বলে, এসব কিভাবে হলো? আর তখন মেয়েটি বলে, কারণ আমি জানতে চাইনি কখন কার মৃত্যু হবে, এই জন্য আমি নিজের চোখ নিজেই অন্ধ করে দিয়েছি। আর তখন ওই মেয়েটি সরিনকে বলে, মৃত্যুর স্বাদ আমাদের সবাইকে নিতে হবে, এত বের থেকে ভাগা বন্ধ করো, মৃত্যুকে আলিঙ্গন করো। আমরা কেউই মৃত্যুকে ধোঁকা দিতে পারবো না, এটা সম্ভব না, কিন্তু কারো মৃত্যুর আগে তাকে একটু সুখে রাখতে পারবো। এতে তোমার বান্ধবীর কাছে ফিরে যাও এবং মৃত্যুর আগে তার সাথে কিছু সময় কাটাও,
তাকে একটি সুন্দর সময় উপহার দাও। সুরিন্দর সেখানে কোনো সাহায্য না পেয়ে আবার ফিরে আসে এবং সে সরাসরি হাসপাতালে আসার পর দেখে সেখানে ফ্লো পুরোপুরি সুস্থ হয়ে আছে। ফ্লো তখন বলে, তোমার মতো বান্ধবী পেয়ে আমি সত্যি খুবই খুশি। সবসময় নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে, দেখবে সব ঠিক হয়ে গেছে। কখনো ভয় পাবে না, কখনো নিজেকে একা ভাববে না। এরকম বলতে বলতেই ফ্লো তার একটি ব্রেসলেট সরিনের হাতে দিয়ে দেয়। তখনই দেখা যায় তার বাকি দুই বান্ধবী এসে তাকে ডাকছে। আর তখনই তো সরিনের ঘোর ভাঙে। আর তখন আমরা বুঝতে পারি সরিন এতক্ষণ আসলে ফ্লোর আত্মার সাথে কথা বলছিল। এরপর তারা তিন বান্ধবী ফ্লোর কাছে আসে তাকে শেষ দেখার জন্য, এবং সরিন ফ্লোকে ওয়াদা করে তার ব্রেসলেট সে মৃত্যুর আগ অবধি তার সাথেই রাখবে। আর এখানে সরিন এটাও বুঝতে পারে মৃত্যুকে সে কখনো আটকাতে পারবে না, কিন্তু কারো মৃত্যুর আগে সে তার সাথে থেকে তার শেষ সময়টাকে একটি সুন্দর সময় হিসেবে পরিণত করতে পারবে। পরবর্তী সিনে আমরা দেখি সরিন এখন তার শক্তিকে আরো বেশিভাবে জানতে চেষ্টা করছে। সে এখন ওই সমস্ত লোকের কাছে গিয়ে তাদের জীবনকে সুন্দর করে তুলছে যারা মারা যাবে, শেষ সময়ে তাদের সাথে থাকছে এবং তাদেরকে হাসি খুশি রাখার চেষ্টা করছে, এবং মৃত্যুপথযাত্রী পরিবারদের কাছে গিয়ে বলছে তোমাদের ফ্যামিলির মেম্বারকে ভালো রাখো। মানে এখন থেকে সরিন তার শক্তিকে ভালো কাজে ব্যয় করবে, মানুষের জীবনকে সুন্দর করার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, এর সেকেন্ড পার্টও আছে, যেখানে আমরা দেখব সরিন কিভাবে তার শক্তিকে কাজে লাগায় আর একটি ভয়ঙ্কর গ্রামে গিয়ে সে কি করে। যদি গল্পটি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক এবং কমেন্ট করে দিও, এবং আমাকে একটি সাবস্ক্রাইবার করে দিও।